বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইলেকট্রিসিটি অ্যান্ড ইটস নেচার। তো ইলেকট্রিসিটি কি এবং এটা প্রকৃতির সাথে কিভাবে কাজ করে সেই বিষয় নিয়ে। তো তোমরা যদি দেখতে পারো, এখানে আমি তোমাদের সিলেবাসটা বের করে রেখেছি। এখানে এইটা যে ফাইনাল মার্ক ডিস্ট্রিবিউশন হবে তোমাদের পরীক্ষার, সেখানে 3 নাম্বার এই অধ্যায় থেকে থাকবে। এটা কিন্তু থিওরি বিষয় বলছে আগেই। থিওরি 3 নাম্বার এখান থেকে থাকবে। তো এখানে আছে স্টেট মিনিং অফ ইলেকট্রিসিটি, ডিসক্রাইব structure of atom, definition current voltage and resistance, mention of the unit current voltage and resistance। তো আমরা এই 4টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ঠিক আছে, তো আমরা আলোচনায় শুরু করি আমাদের ফার্স্ট চ্যাপ্টারের। তো ফার্স্ট চ্যাপ্টার নিয়ে যেটা আছে সেটা হচ্ছে, আমি একটু আগে একটা মানে রাফ করেছিলাম এখানে, তো এগুলো আমি মুছে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, তো আমরা লেকচারে ফেরত আসি। তো প্রথম হচ্ছে আমাদের সিলেবাস, এটা প্রথম অধ্যায়। আর প্রথম অধ্যায়ের নাম, যেটা বাংলা নামে আসে, বিদ্যুতের প্রকৃতি। তো বিদ্যুতের প্রকৃতির এগুলো সব বাংলা। এখানে বিদ্যুৎ তত্ত্ব বর্ণনা করো, পরমাণুর গঠন বর্ণনা করো, তড়িৎ প্রবাহ পার্থক্য এবং রোধের সংজ্ঞা দাও, তড়িৎ প্রবাহ পার্থক্য এবং রোধের এককের উল্লেখ করো। রোধের এককগুলো আমরা যদি এখানে উল্লেখ করব, সেই সাথে তড়িৎ প্রবাহগুলো সবকিছু নিয়ে আলোচনা করব। তো বিদ্যুৎ অর্থ কি? মিনিং অফ ইলেকট্রিসিটি, সহজ কথায় বিদ্যুৎ হলো ইলেকট্রন আধানের, সহজ কথায় আবারও বলতেছি, সহজ কথায় বিদ্যুৎ অর্থ হলো ইলেকট্রন বা আধান প্রবাহের ফলে সৃষ্ট এক প্রকার শক্তি। যখন কোনো পরিবাহী, যেমন হচ্ছে তামা অ্যালুমিনিয়ামের তার, পরিবাহী বলতে কিন্তু শুধু তামা অ্যালুমিনিয়ামের তার না, স্বর্ণ কিন্তু সবচেয়ে ভালো কন্ডাক্টর হচ্ছে স্বর্ণ। তোমরা জেনে অবাক হবে যে সিম কোম্পানি যারা আছে তারা কিন্তু সিমের ভিতরে স্বর্ণ দেয়। সিমের যে একটা প্লেটটা যেটা থাকে সেটা কিন্তু স্বর্ণের হয়। তার কারণটা হচ্ছে, এই যে একটা সিম 15 বছর 20 বছর স্থায়িত্ব হয় কিভাবে হয়? এই স্থায়িত্ব থাকবে কিভাবে যদি তারা এই যে স্বর্ণ দেওয়ার কারণে এটা কিন্তু এত স্থায়িত্ব হয়। আর তাদের কিন্তু স্বর্ণ কিনতে হয় সিম কোম্পানির। তো আমরা আমাদের পড়ায় ফেরত যাই। তার মধ্যে দিয়ে ঋণাত্মক আধান বা ইলেকট্রন প্রবাহিত হয়, তখন সেখানে বিদ্যুতের সৃষ্টি হয়। এই শক্তি ব্যবহার করে আমরা বাতি জ্বালাই, ফ্যান চালাই বা ইলেকট্রনিক যন্ত্রপাতি সচল রাখি। তো আশা করি মিনিং অফ ইলেকট্রিসিটি সম্পর্কে তোমাদের বুঝতে পারছো। তো এবার আসা যাক আমাদের পরমাণু গঠন, স্ট্রাকচার অফ অ্যাটম। স্ট্রাকচার অ্যাটম, মহাবিশ্বের প্রতিটি পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, যাকে পরমাণু বলে। তো তোমাদের এটা একটা প্রশ্ন আসতে পারে, পরমাণু কাকে বলে? মহাবিশ্বের 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 প্রতিটি পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, যাকে পরমাণু বলে। আচ্ছা, একটি পরমাণুতে প্রধানত 3টি অংশ থাকে। একটা হচ্ছে প্রোটন, তারপর হচ্ছে এটা উম, কেন্দ্রে হলো প্রোটন, তারপরটা হচ্ছে হলো নিউট্রন, তারপরটা হচ্ছে ইলেকট্রন। তো এই 3টা কণা থাকে। প্রোটনটা কি? প্রোটনটা হচ্ছে পরমাণুর কেন্দ্রে থাকে থাকে এর আধান ঋণাত্মক। এবং নিউট্রন নিউট্রন যেটা, সেটা হচ্ছে এটাও কেন্দ্রে থাকে, তবে এর আধান নেই, নিরপেক্ষ। তারপর হচ্ছে ইলেকট্রন, এগুলো কেন্দ্রের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, এর আধান হচ্ছে ঋণাত্মক। তাহলে প্রোটন হচ্ছে আমার পজিটিভ, আর ইলেকট্রন হচ্ছে আমার নেগেটিভ। ওকে, এটা হচ্ছে আমাদের কথা। এই যে তারের মধ্যে এখানে যেহেতু বলা আছে মধ্যে দিয়ে ঋণাত্মক আধান এবং ইলেকট্রন প্রবাহিত হয়, তার মানে কি? ঋণাত্মক মানে হচ্ছে কি, আমার ইলেকট্রন প্রবাহিত হয়। আচ্ছা, আমরা আরেকটু ডিটেল জানবো যখন আমরা নিচে যাব। আমরা একটু নিচে যাই, অ্যাটম স্ট্রাকচারটা একটু ভালো করে দেখি, এবার তোমরা দেখতে পারবে। এই যে দেখো, এখানে যে বলা হয়েছিল যে একটি পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস, মানে কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, এর আধান ধনাত্মক হয়। কেন্দ্রে প্রোটনটা কি থাকে? কেন্দ্রে প্রোটনের কি পজিটিভ। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রোটনটা হচ্ছে পজিটিভ। পজিটিভটা, এটা একটা পজিটিভ, এটা একটা পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ, এগুলো কি কেন্দ্রে থাকে। আর এই যে নিউটনের কোনো আধান নেই, এটা নিরপেক্ষ। তার মানে তাও এটাও কিন্তু এই সাথেই থাকে। আর ইলেকট্রন, ইলেকট্রন হচ্ছে চারদিকে ঘুরে। তো এটাই হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন কেন্দ্রের চারদিকে ঘুরতে থাকবে। তো আশা করি তোমাদের পরমাণুর স্ট্রাকচার সম্পর্কে ধারণা একটা হয়েছে।
মূলত ইলেকট্রনগুলোকে চলাচলের ফলে বিদ্যুৎ মূলত এই ইলেকট্রনগুলো চলাচলের ফল। যখন কোনো পরমাণুর বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন বিচ্ছিন্ন হয়ে অন্য পরমাণুতে যায় তখন বিদ্যুৎ প্রবাহিত হয়। আমি আবার কথাটা রিপিট করতেছি, বিদ্যুৎ মূলত এই ইলেকট্রনগুলোর চলাচল, ইলেকট্রনগুলো চলাচলের ফল। বিদ্যুৎটা কি? বিদ্যুৎ হচ্ছে এই যে ইলেকট্রন, একটা ইলেকট্রন আছে আমার এইখানে, একটা ইলেকট্রন আছে এইখানে, একটা ইলেকট্রন আছে এইখানে, তো এইগুলোর যে চলাচলের যে রাস্তাটা আছে সেটাই হচ্ছে বিদ্যুতের ফল। আচ্ছা, যখন কোনো পরমাণুর বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন বিচ্ছিন্ন হয় তখন পরমাণুতে যায় তখন বিদ্যুৎ প্রবাহিত হয়। এটা ডিটেলসটা আমি আরেকটু বলি তোমাদেরকে। এইখানে দেখো। আচ্ছা, এবার যদি আমরা দেখি এখানে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের সংজ্ঞা। ঠিক আছে, শুরুতে আমরা কারেন্টের কথাটা আসি। এই কারেন্টের কথাটা যখনই আসবে তখনই তোমাকে মাথায় আনতে হবে যে কারেন্ট কাকে বলে, ভোল্টেজ কাকে বলে, রেজিস্ট্যান্স কাকে বলে। তো 1.3-এ মূলত এটা সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা হবে। সংজ্ঞাটাকে কারেন্ট কাকে বলে। তো এইখানে অনেক কিছুই বলা আছে। সিম্পল অ্যান্সার তোমরা যারা আসো খাতায় নোট করতে পারো, সেটা হচ্ছে কারেন্ট কাকে বলে, ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে। আবারও বলছি, ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে। কারেন্ট হচ্ছে ইলেকট্রন প্রবাহের হার। ওকে। আর এটাকে প্রকাশ করা হয় আই দ্বারা। এখন একটা উদাহরণ দিয়ে বলি, একটা পানির পাইপের মধ্যে দিয়ে কি পরিমাণ পানি যাচ্ছে তাকে কারেন্টের সাথে তুলনা করা যেতে পারে। একটা পানির পাইপ যদি আমি নেই, সেখানে যদি আমি পানি দিই, তো এই পানিটা কিভাবে যাচ্ছে সেটা যে সেটা যাচ্ছে যেরকম, পানিটাকে তুমি ইলেকট্রন হিসেবে ধরতে পারো। তুমি একটা তার নাও, নেওয়ার পরে সেটা যে কারেন্টটা যাচ্ছে মানে বোঝানোর জন্য, সেখানে যদি তুমি একটা, আমি যদি একটু আঁকি তাহলে বুঝতে পারবা। এটা ধরো একটা পাইপ, আঁকাটা সুন্দর হয়নি তারপরেও বলছে এটা পাইপ। তো এই পাইপের ভিতরে দিয়ে যদি পানি যায়, যেভাবে পানি যাবে, আমি পাইপটা একটু সুন্দর মতো আঁকার চেষ্টা করতেছি। আশা করি আগের থেকে এখন একটু বেটার হয়েছে পাইপটা। আচ্ছা, তো এই পাইপের এখান থেকে যে পানিটা যাচ্ছে, এই পানিটাকে আমরা কারেন্ট হিসেবে কল্পনা করি, যে এটা হচ্ছে ইলেকট্রন যাচ্ছে এখান থেকে, পাইপের ভিতর থেকে ইলেকট্রন যাচ্ছে। তাহলে ইলেকট্রন যাচ্ছে, এটা হচ্ছে আমার কারেন্ট। আমি সংজ্ঞাটা আরেকবার বলতেছি, খাতায় লিখে নাও, ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে। শেষ। আচ্ছা, এবার আসা যাক আমাদের ভোল্টেজের সংজ্ঞায়। ভোল্টেজটা কি? ভোল্টেজটার সবচেয়ে সহজ উত্তর হচ্ছে বৈদ্যুতিক চাপকে ভোল্টেজ বলে। অন্য বইতে, এক এক বইতে এক এক রকম লেখা থাকবে। তুমি যদি সহজে জিনিসগুলো জানতে চাও, সহজে জিনিসগুলো পড়তে চাও, আমার এই চ্যানেলে সহজ ভাবে থাকবে। তোমরা এইভাবে পড়তে পারো। ইলেকট্রন মানে কারেন্ট কাকে বলে সেটা তো বললামই, ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে। আর ভোল্টেজ কাকে বলে? বৈদ্যুতিক চাপকে ভোল্টেজ বলে। আর একে ভি দ্বারা প্রকাশ করা হয়। অনেকে অনেক ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে এই জিনিসটা একই আসে, কিন্তু তারপরও এটাই হচ্ছে সবচেয়ে আমার কাছে সহজ। যে কারেন্ট কাকে বলে, ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে। আর ভোল্টেজ কাকে বলে? ভোল্টেজ হচ্ছে বৈদ্যুতিক চাপকে ভোল্টেজ বলে। আলটিমেটলি জিনিসটা খুব সুন্দরভাবে বোঝা যায়। আচ্ছা, এবার আসা যাক আমাদের রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সটা কি? রেজিস্ট্যান্সটা হচ্ছে পরিবাহীর যে ধর্মের কারণে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচলে বাধা পায় তাকে রেজিস্ট্যান্স বলে। পরিবাহী যে ধর্মের কারণে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচলে বাধা পায় তাকে রেজিস্ট্যান্স বলে। এখন আর এটাকে হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়, এটাকে জাস্ট আর দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন এটা আমরা আর একটু কিভাবে জানতে পারি। ধরো এই একটা হচ্ছে তার, একটা তার দিলাম, তো কারেন্টের সাধারণত কি এভাবে এভাবে যাচ্ছে, কারেন্টটা যাচ্ছে। তো এখন এই তারের এইখানে একটা আমি বাধা দিলাম, মানে চাপ দিয়ে ধরে রাখলাম। তাইলে কি হলো আমার? এখানে একটা বাধা পাইছে। আর একটু সহজভাবে উদাহরণটা আমি আপনাদের দেই। এই একটা আমি তার দিলাম, তো এইখানে আমি একটা কি করলাম, বাতি দিলাম। এখানে আমি একটা বাতি জ্বালাইলাম। এখন আমার কারেন্টটা যখন আসবে, কারেন্টটা তো এখানে একটা বাধা পাবে, বাধা পেয়ে লাইটটাকে জ্বালাবে, তারপরে আবার কারেন্টটা পাস করবে। তো এই যে কারেন্টের একটা বাধা যে দেওয়া হইলো, এই বাধাটাই হচ্ছে রেজিস্ট্যান্স। এখন রেজিস্ট্যান্স আমরা সবভাবে দিতে পারি। আমরা যে ঘরে বাতি জ্বালাই, পাখা চালাই, সবকিছুই কি একটা এক ধরনের রেজিস্ট্যান্স। এমনকি আমিও যদি বিদ্যুৎ ধরে রাখি তাহলে আমিও একটা রেজিস্ট্যান্স। আর এটাই হচ্ছে বিদ্যুতের রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স শুধুমাত্র যে আমরা রেজিস্ট্যান্স চিহ্ন আছে যেটা এভাবে 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 এভাবে,
এইভাবে দিয়ে যেটা বোঝায় সেটাও এক ধরনের, সেটা রেজিস্টর সেটাও আছে, আর রেজিস্ট্যান্স সেটাও আছে। তো রেজিস্ট্যান্সের সংখ্যাটা আমি আবার বলতেছি, সবাই একটু নোট ডাউন করে রাখো। যে পরিবাহীর যে ধর্ম বা পরিবাহীর যে ধর্মের কারণে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রদানে, এর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচলে বাধা পায় তাকে রেজিস্ট্যান্স বলে। ওকে। আর একে আর দ্বারা প্রকাশ করা হয়। এখানে অনেকটা তো আপনাদের জন্য সংজ্ঞা টঙ্গা দেওয়া আছে, একটা উদাহরণ দেওয়া আছে, আর কিছু না। তো আমাদের পরেরটা কি আছে, পরেরটা হচ্ছে আমাদের সূত্র। এই যে কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্সটা, যে এটা সূত্রটা, এটা সূত্রটা আমি একটু আপনাদের ডেফিনেশন করি। মেন যে সূত্র, এটাকে বলা হয় ইলেকট্রিক্যাল, মানে ওহমস ল এর যে সূত্রটা হচ্ছে আই আই সমান সমান, সরি সরি, আই সমান সমান ভি বাই আর। তাহলে এটা হচ্ছে আমার মেন সূত্র, আই সমান সমান ভি বাই আর। এখন এই যে আমার মেন সূত্র আই সমান সমান ভি বাই আর, আই দ্বারা কি আমি আগে বলেছি, আই দ্বারা হচ্ছে কারেন্ট, আই দ্বারা হচ্ছে কারেন্ট, ভি দ্বারা হচ্ছে ভোল্টেজ, আর দ্বারা হচ্ছে রেজিস্ট্যান্স। এই সূত্রটা আপনারা মাথায় রাখবেন। এজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলেন, বা বা আপনারা যেটাই যে যে হিসাবে শিখেন না কেন, এজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হোক আর কম্পিউটার ইঞ্জিনিয়ার হোক, বেসিক ইলেকট্রিসিটি তো ইলেকট্রিক্যাল জাতীয় কাজ বা ইলেকট্রিক্যাল জাতীয় বই এগুলো পড়ার জন্য এই সূত্রটা হচ্ছে মানে খুবই খুবই ইম্পর্টেন্ট। এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট। এরকম আরো কয়েকটা সূত্র আছে, আপনারা আমাদের এই চ্যানেলের সাথে থাকলে সবকিছু বুঝতে পারবেন। তো আই সমান সমান ভি বাই আর। এখন এটাকে যদি আমি একটু ভেঙে লিখি, যে তাহলে ভি সমান সমান কি হতে পারে। এই যে ভি লিখলাম, ভি সমান সমান, তাহলে যদি আমি আই আর এদিকে চলে আসবে, তাহলে আমি এখানে লিখলাম আই আর। আচ্ছা, এটা হচ্ছে আমি যখন আয়ের মান বের করবো তখন আয়ের মানটা থাকবে ডান দিকে, বাম দিকে। আর যখন আমি বি এর মানটা মানে ভোল্টেজ বের করতে হবে, তখন বি এর মানটা থাকবে আমার বাম দিকে। এখন আমার তো রেজিস্ট্যান্সও বের করা লাগতে পারে। তো তাহলে রেজিস্ট্যান্সের সূত্রটা কি হবে, আর সমান সমান কি হবে, আর সমান সমান হবে হলো ভি বাই আর, ভি বাই আর। তো এই হচ্ছে সূত্র। এখন এইটাকেই আমি এখানে একটু অ্যানিমেশনের সাহায্যে বোঝানো হয়েছে, আর কিছুই না, জাস্ট এইটুকুই। আপনাদের এই পেজে এখানে এই যে ভি সমান সমান আই আর, উপরে ভি আছে নিচে আই আর আছে, এই সূত্রটাকে জাস্ট আমি অ্যানিমেশনের সাহায্যে বুঝিয়েছি, আর কিছুই না। এখন যদি আমরা একটা অঙ্ক করি, যেটা একটু আগে আমরা বললাম, তো আমরা একটা অঙ্ক করতে পারি। গোটা আরেকটু উপরে উঠাই। হ্যাঁ, এটা জায়গা পাওয়া গেছে। তো আমার এখানে বলা আছে, আমরা এই অঙ্কটা করতেছি একটা বাস্তব উদাহরণ। আপনার বাসায় যদি একটি নির্দিষ্ট 100 ওয়াটের বাল্ব জ্বলে, মাথায় রাখবেন কত ওয়াট বলছে, 100 ওয়াট। তবে সেখানে 220 ভোল্ট চাপ প্রয়োগ করে, এবং তার মধ্যে যে নির্দিষ্ট অ্যাম্পিয়ারের কারেন্ট প্রবাহিত হচ্ছে, কত অ্যাম্পিয়ারের কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু বলা নাই। আর বাল্বের কি ফিলামেন্টটি সেই প্রবাহে কিছুটা ওহম বাধা সৃষ্টি করছে, মানে রেজিস্ট্যান্স কত সেটাও বলা নাই। ওকে, তাহলে আমরা একটু নিচে যাই দেখি। সূত্রটা হবে পি সমান সমান আই আর, গাণিতিক সমাধানের জন্য সাহায্য করতে পারে। ওকে, তাহলে এইটা আসলে এই জিনিসটা আপনাদের জন্য এখনো একটু অ্যাডভান্স লেভেলেই যাবে এই জিনিসটা আপনাদের, কারণ এখানে আরেকটা সূত্র কাজ করবে। তো আমি এই অঙ্কটা এখন আপনাদের করাবো না, কারণ এখানে আরেকটা সূত্র কাজ করবে, সেটা আমরা তখন যখন ওই অঙ্কটা মানে পাওয়ারের যে সূত্রটা আছে সেটা যখন আপনাদের করাবো তখন একসাথে এটা আলোচনা করবো। আচ্ছা, এখন আমরা কিছু শর্ট কোশ্চেনের অ্যান্সার দেই। ইলেকট্রিসিটি এর অর্থ কি? ইলেকট্রিসিটি কি? এক ধরনের সত্য, এটা তো আগে বলা হয়েছে, ইলেকট্রন, যা ইলেকট্রনের চলাচল ও চার্জের উপস্থিতি ও গতি সৃষ্টি করে। আচ্ছা, বিদ্যুতের সহজ ধারণা, আমাদের বাসায় ফ্যান, লাইট, ফ্রিজ, মোটর, মোবাইল চার্জার সবই বিদ্যুতের সাহায্যে চলে, অর্থাৎ যন্ত্রপাতি সাহায্য করতে পারে। বিদ্যুতের দুটো প্রধান অবস্থা। আচ্ছা, বিদ্যুতের দুইটা অবস্থায় থাকে, একটা হচ্ছে স্থির বিদ্যুৎ আর একটা হচ্ছে চল বিদ্যুৎ। তো স্ট্যাটিক ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি, এটা কোনটা, যে বিদ্যুৎ স্থির থাকে, চলাচল করে, চলাচল করে না, সেটা হচ্ছে স্থির বিদ্যুৎ। যেমন এইটা হচ্ছে, মানে আমরা অনেক সময় চিরুনি দিয়ে শুকনো চুল আঁচড়ানোর পরে ছোট কাগজ টেনে ধরে, বা বেলুনে কাপড়ে ঘষে দেওয়ালে লাগিয়ে রাখা যায়, এগুলো হচ্ছে স্থির বিদ্যুৎ। মানে এক ধরনের একটা আকর্ষণ কাজ করে, কিন্তু কোনো প্রতিফলিত কিছু পাওয়া যায় না। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে কি কারেন্ট ইলেকট্রিসিটি, যে বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়,
যেমন এক স্থান থেকে অন্য স্থান আমরা ব্যাটারি দিয়ে কি করি, লাইট জ্বালাই, মোবাইল চার্জ দেই, এগুলা। তারপরে যে বিদ্যুৎ কেন গুরুত্বপূর্ণ, আলো দেয়, এগুলো কিন্তু আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, বিদ্যুৎ কেন গুরুত্বপূর্ণ। আলো দেয়, মোটর চালায়, হিটার গরম করে, ফ্রিজ ঠান্ডা করে, শিল্প কারখানার মেশিন চালায়। তো এগুলো আপনারা জানেনই সব। অ্যাটমের গঠন বর্ণনা করো। সব পদার্থই অতি ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, তাই ক্ষুদ্রতম কণাকে বলা হয় অ্যাটম। আশা করি সংজ্ঞাটা আপনাদের মনে থাকবে, সব পদার্থই অতি ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, এই ক্ষুদ্রতম কণাকে বলা হয় অ্যাটম বা পরমাণু। পরমাণুর গঠন মূলত তিনটা কণা, এগুলো সব আগে আপনাদের মানে জানা হয়েছে। প্রোটন, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, এটা চার্জ হচ্ছে পজিটিভ। প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। প্রোটন এটা চার্জ হচ্ছে পজিটিভ বা ধনাত্মক, নিউটনের কোনো চার্জ নেই। আর ইলেকট্রনের চার্জ যেটা, সেটা হচ্ছে আমাদের কি, ইলেকট্রনের চার্জটা হচ্ছে নেগেটিভ। ইলেকট্রনের চার্জটা কি, নেগেটিভ। ইলেকট্রনের চার্জটা হচ্ছে নেগেটিভ। আবারও বলতেছি, প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক বা পজিটিভ, নিউট্রনের কোনো চার্জ নেই। আর ইলেকট্রন যেটা, সেটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, অ্যাটম কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, পরমাণুর মাঝখান থেকে নিউক্লিয়াস, মাঝখানে কি থাকে, নিউক্লিয়াস থাকে। ওকে, সহজে চিত্র অঙ্কন করি। ধরো সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে, ঠিক তেমনি আচ্ছা যদি সূর্য, এই যে হচ্ছে সূর্য, এটা কেন্দ্র করে কি আমাদের সব গ্রহগুলো ঘুরতেছে। তাহলে চার্জ সম্পর্কে ধারণা এখানে আবার আমি রিপিট করে যে সব বললাম, এটাই হচ্ছে আমাদের, এগুলোই হচ্ছে আমাদের পড়াশোনার মধ্যে পড়ে আছে। এখন আসা যাক একটু আমাদের কন্ডাক্টর, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর, এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু পরিচিত হই। তো কন্ডাক্টর কি, কন্ডাক্টর বা বাংলা অর্থ হচ্ছে পরিবাহক। যে পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রন সহজে চলাচল করতে পারে তাকে কন্ডাক্টর বলা হয়। কন্ডাক্টর কি, আবারও বলতেছি, কন্ডাক্টর কি, কন্ডাক্টরটা হচ্ছে মানে যার মধ্যে দিয়ে ইলেকট্রন সরাসরি পরিবর্তিত হতে পারে। তামাটা মানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যেটা, সেটা হচ্ছে তামা। আপনি যদি মানে সিঙ্গেল ফেজের লাইনগুলোতে দেখেন 220 ভোল্টের, সেখানে কিন্তু তামার তার বেশি ব্যবহার করা হয়। অপরদিকে আপনি যদি 440 লাইনের ভোল্টেজ গুলো দেখেন, থ্রি ফেজের দিকে যান, সেখানে মানে 11 কেবির লাইন গুলো দেখেন, সেখানে কিন্তু অ্যালুমিনিয়ামের লাইন ব্যবহার করা হয়। এছাড়াও সিলভারও ব্যবহার করা হয়। এছাড়াও সবচেয়ে, আমি প্রথমে যে লেকচারটা দিয়েছিলাম, সবচেয়ে বড় পরিবাহী হচ্ছে স্বর্ণ। কিন্তু এটা আসলে কেউ মানে খুবই কস্টলি, এটা একমাত্র মানে দীর্ঘস্থায়ী পরিকল্পনা ছাড়া ব্যবহার করা হয় না। যেমন মোবাইল কোম্পানিগুলো করে তাদের সিম কম মানে মোবাইল সরি, এটা হচ্ছে সিম কোম্পানিগুলো করে, মোবাইলের সিম কোম্পানিগুলো করে তাদের সিমের চিপ হিসেবে দেওয়ার জন্য, যাতে একটা ভালো মানে লংজিভিটি, এটা তো মানে স্থায়িত্ব বৃদ্ধি পায় তার জন্য। আর ইনসুলেটর যেটা হচ্ছে, সেটা হচ্ছে অপরিবাহী, যে পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রন সহজে প্রবেশ করে না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে কারেন্ট কিন্তু নির্ভর করে তার নেগেটিভটার উপরে, পজিটিভটার উপরে কিন্তু খুব বেশি না। ইলেকট্রন নেগেটিভ আর কারেন্ট, আমি কারেন্টের সংখ্যাটা কি বলছি, ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে। তো সুতরাং এখানে ধারণা হচ্ছে নেগেটিভ যেই আটা আছে, ইলেকট্রন হচ্ছে আমার নেগেটিভ, তো ওই নেগেটিভটার উপরে কিন্তু কারেন্ট বেশি নির্ভর করে। অনেকে মনে করে যে নেগেটিভ ধরলে শর্ট করবে না, এটা ভুল ধারণা। নেগেটিভ পজিটিভ যখনই আপনি একসাথে ধরবেন তখনই আপনাকে শর্ট করবে। আর একটা ধরলে এটা মুডের উপরে ডিপেন্ড করে, কারেন্টের অনেক মুড আছে। তো যে পদার্থের মধ্যে ইলেকট্রন সহজে চলাচল করতে পারে না তাকে হচ্ছে অপরিবাহী বলে, যেমন রাবার, প্লাস্টিক, গ্লাস, উড, পানি, শুকনো কাঠ। তো এগুলোর মধ্যে দিয়ে সহজে কারেন্ট প্রবাহিত হতে পারে না। তারপর হচ্ছে আমার সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর যে পদার্থের মধ্যে পরিবাহকের মতো কিছু অবস্থায় অপরিবাহকের মতো কাজ করে। আহ যে এটা আবার বলতেছি আমি, যে পদার্থ কিছু অবস্থায় পরিবাহক আবার কিছু অবস্থা অপরিবাহকের মতো কাজ করে, মানে এর কোনো ঠিক নাই। এটা হচ্ছে অর্ধপরিবাহী। এটা হচ্ছে একটা তার মুদ্রার মতো, কোনো অবস্থায় সে পরিবাহক মানে কন্ডাক্টরের মতো কাজ করবে, আবার কোনো অবস্থায় সে ইনসুলেটরের মতো কাজ করবে, যেমন সিলিকন, গ্যালভেনিয়াম, গ্যালভেনিয়াম ইত্যাদি। তো আমরা আমাদের লেকচারের অলমোস্ট শেষের দিকেই মাঝখানে চলে এসেছি। তারপর হচ্ছে কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্সের সংজ্ঞা, এটা আপনাদের তো আগেই দেখালাম। কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্সের সংজ্ঞা, দেখা যাক এখন কিছু আমরা অঙ্ক করতে পারি কিনা কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স নিয়ে। হুম, অঙ্ক আছে আমাদের কিছু। আপনারা সূত্রটা সবাই, এই সূত্রটা সবাই মাথায় রাখবেন। আই সমান সমান ভি বাই আর।
ভি বাই হচ্ছে আর। এই সূত্রটা মাস্ট সবাই মনে রাখবেন। এই সূত্রটা মনে রাখলে আপনাদের এই অধ্যায়ের অঙ্কে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো ভোল্টেজ হচ্ছে উদাহরণ 1 নম্বর, ভোল্টেজ হচ্ছে আমার ভোল্টেজ ভোল্টেজ কত? ভোল্টেজ হচ্ছে 12 অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স হচ্ছে 6 অ্যাম্পিয়ার। তাহলে আমার কারেন্ট কত? সরি, ভোল্টেজ 12 ভোল্ট আর রেজিস্ট্যান্স হচ্ছে 6 ওহম। তাহলে আমার এখানে কারেন্ট কত? তাহলে আমার আয়ের মান আমি জানি না, তাহলে আয়টা থাকবে বাম দিকেই। আর ভোল্টেজ ভি বাই আর আমরা তো জানি সূত্র। তাহলে ভোল্টেজ হচ্ছে 12, আর এটা হচ্ছে 6। তাহলে 12 6 যদি আমি কাটাকাটি করি তাহলে আমার ভাগ করলে কত আসে? আমি যদি একটু ভাগ করি, সরি, হ্যাঁ, ভাগ করলে আসে হচ্ছে আমার 2। 2, তাহলে আমি এখানে বড় হাতে দেব 2 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার অ্যান্সার শেষ। আমার প্রথম অ্যান্সার শেষ। আশা করি সবাই বুঝতে পারছেন। বুঝতে না পারলে ভিডিওটা আরেকবার কষ্ট করে টেনে টেনে দেখবেন, তাও যদি না পারেন কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন। আর একটা অঙ্ক করি আমরা, সেটা হচ্ছে আমাদের কারেন্ট এবং রেজিস্ট্যান্স দেওয়া আছে। আগে এখানে দেখেন আমার কি চাইছে, আমার এখানে কারেন্ট আছে, রেজিস্ট্যান্স আছে, চাইছে কি ভোল্টেজ। ভোল্টেজ সমান সমান ওয়াট। ওকে, তাহলে আমাদের ভোল্টেজ যদি আমরা জানি কি আই সমান সমান ভি বাই আর, তাহলে যখন ভি আমার লাগবে তখন আমার কি সূত্র হবে? ভি সমান সমান আই আর। এটা হচ্ছে এক একটা ঐকিক নিয়ম। আপনি যদি একটা মনে রাখেন, যে কোনো একটা, তিনটার পার্টের যে কোনো একটা যদি মনে রাখেন, আই সমান সমান ভি বাই আর অথবা ভি সমান সমান আই আর, তাইলে হবে। আমি যেরকম মনে রাখছি আই সমান সমান ভি বাই আর, তো এরপরে বাকিটা আমি নিজে ঐকিক নিয়ম করে করে দিই। তাইলে আমার এখানে আছে হলো আয়ের মান আছে 3 ইন্টু এটা হচ্ছে 4 ওহম। তাহলে 4 ওহম, তাহলে আমার সমান সমান হচ্ছে কত? 12 ভোল্ট। আর এইগুলো কিন্তু, এই যে এই ভোল্ট, এগুলো কিন্তু সবসময় বড় হাতের দিবেন, বি যেটাই হোক সেটা বড় হাতের দিবেন। তো আশা করি উদাহরণ এগুলো খুবই বাচ্চা অঙ্ক, এতটা জটিল কিছুই না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা হয়তো 9 10-এ থাকতে ফিজিক্সে এই টাইপের অঙ্কগুলো করে আসছেন। নতুন করে আপনাদের আমার বোঝানোর কিছু নাই। আর যারা করতে পারেননি তাদেরও সমস্যা নেই, আমার এখানে আমি চেষ্টা করবো সবগুলো ক্লাস আপলোড দিতে নিয়মিত। বেসিক ইলেকট্রিসিটি পুরো বই আমরা কভারেজ করবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতে থাকুন, কোনো সমস্যা হবে না আশা করি। তো আমরা একটা লাস্ট অঙ্ক করি, সেটা হচ্ছে এখানে কি দেওয়া আছে? আমার ভোল্টেজ দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, নাই কি তাইলে আমার রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স কত হবে? আমরা যদি আহ, এরকম দিই, রেজিস্ট্যান্সটা হবে হলো, তাহলে হলো আমার কি হবে? সূত্র হবে আর সমান সমান ভি বাই আই। এই সূত্রগুলা কিন্তু আমি আগে আপনাদের ভেঙে ভেঙে বুঝাইছি সবগুলা। ভি কত আমার? ভি হচ্ছে 220। 220, আর আই সমান আই হচ্ছে আমার 5। তাহলে আমি যদি এখানে এখানে ভাগ করি, 5 আর হচ্ছে 220, 4 5 20, তাহলে কত? 4 20, এনে হচ্ছে 20 হয়, তাহলে 2 থাকে। 4, হ্যাঁ, 4 5 20। আবার যদি এখানে শূন্য নিয়ে আসি তাহলে কত হয়? 4 5 20 আবার হয় 4। তাহলে আবার উত্তর আসে আমার কত? 44। 44 উত্তর আসলো আমার কত? 44। এখন এইখানে এটা হচ্ছে আমার ওহম। এটা কিন্তু ওহমই দিতে হবে, এখানে কিন্তু কোনো কিছু করা যাবে না। মাস্ট এখানে ওহম দিতে হবে। আর এই যে শেষে দেখেন 44 ওহম লেখা আছে। আপনারা চাইলে এটাও দিতে পারেন, এইটা এখানে লিখে তারপরে এখানে যদি লেখেন অ্যান্সার। আমি সবসময় এরকমই দেই। আমি আমার পরীক্ষা বলতে সবকিছুতে, আমি যখন ডিপ্লোমাতে পড়তাম তখন এরকম দিই, ভার্সিটিতেও এরকমই দিই। আমার নাম্বার এখন পর্যন্ত কোনোদিন কাটা যায়নি ইনশাল্লাহ। আশা করি আপনাদেরও যাবে না। তো আজকের ক্লাস আপাতত আমরা এখানেই স্টপ করার জন্য চাচ্ছি। তো বাকিটা আপনাদের ইনশাল্লাহ। আশা করি আপনারা আপনারা বুঝতে পারছেন। যদি তারপর, এটা আমার প্রথম ভিডিও, অনেক কিছু হয়তো ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে, ইনশাল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমরা সহজে এই পিডিএফটা যদি আপনাদের কারো দরকার পড়ে, ইনশাল্লাহ কমেন্টে জানাবেন, আমরা কমেন্টে জানালে বলে দিব। তো একটা গুরুত্বপূর্ণ টার্ম এখানে আমি নোট করেছিলাম, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ টার্মগুলো একসাথে যদি আমরা জানতে চাই, কারেন্ট, চার্জ প্রবাহের হার, ইলেকট্রন চার্জ প্রবাহের হারকে কারেন্ট বলে। আবারও বলতেছি আপনাদের, কারেন্ট যখনই বলবে বিদ্যুৎ কি কারেন্ট কি, এক কথা ইলেকট্রন এর হারকে কারেন্ট বলে। প্রতীক হচ্ছে আই, আর একক হচ্ছে অ্যাম্পিয়ার। দিলেও হবে, সমস্যা নাই। ভোল্টেজ, বৈদ্যুতিক চাপকে ভোল্টেজ বলে।
এটার প্রতীক হচ্ছে ভি, ভি। আর ভোল্টেজ হচ্ছে, আর এটাও ভিবি, এটা দুটো সমস্যা নেই। রেজিস্ট্যান্স কাকে বলে? কারেন্ট প্রবাহের পথে যে বাধাগ্রস্ত হয়, যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে কারেন্ট বাধাগ্রস্ত হয় প্রবাহের পথে, তাকে রেজিস্ট্যান্স বলে। তো এটা হচ্ছে ওহম দ্বারা একক হচ্ছে ওহম। এই যে ওহমের যে চিহ্নটা আছে, এটা হচ্ছে এটার মেন প্রতীক, এটা দিলেই হবে। আর প্রতীক হচ্ছে আর। ওকে। তো আজকে আমরা এই পর্যন্তই। আবারও বলতেছি, যদি কারো এগুলো লাগে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ। আর সবচেয়ে একটু চেক করবেন যে ডিসক্রিপশন বক্সে আছে কিনা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। দোয়া করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে ভিডিওটা আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছে শেয়ার করবেন ফ্রিতে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পুরো ডিপ্লোমার ইলেকট্রিক্যাল সেকশনের যত বইগুলো আছে সবগুলো শেষ করতে। এটা আমাদের প্রথম ভিডিও, আমরা শুরু করতেছি আস্তে আস্তে। প্রথম চ্যাপ্টারটা শেষ করলাম ইলেকট্রিসিটি, পুরো বইটা এইভাবে আমরা শেষ করব। ইনশাল্লাহ পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।